আচ্ছা, আজকে ইউনিট 2 এর ক্লাস শুরু হবে। তো আমি ক্লাসের শুরুর দিকে বলেছিলাম যে ইউনিট 1 থেকে একটা 30 নাম্বার কোশ্চেন আসবে। ওখানে 3টে সেকশন দেওয়া ছিল, সেখান থেকে 3টে ক্লাস হয়েছে। নেক্সট ইউনিট 2 আসে, সুতরাং ইউনিট 2 থেকে একটা 30 নাম্বারের কোশ্চেন আসবে এবং এখানে সেকশন 1, 2, 3 3টে সেকশনে 3টে ক্লাস হবে। তো তার মধ্যে আজকের টপিক হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড যে বুদ্ধিস্ট কাউন্সিল তার উপরে। বুদ্ধিস্ট কাউন্সিল অর্থে এখানে বৌদ্ধ সঙ্গীতি। তো এখানে এই দুটো সঙ্গীতির ওপর এই 6 বলে ফুটনোট দেওয়া আছে। এখানে এই নাম্বার ক্লাস ডেটাটা প্রিভিয়াস ব্যাচের রেকর্ডেড ক্লাস আছে, ইউটিউবের দেওয়া আছে, দেখতে পারো। আর যারা সামনাসামনি ক্লাস করতে তো প্রয়োজনই হবে না। আচ্ছা, কোশ্চেনগুলো কি আছে বলি। কোশ্চেন ভালোভাবে পড়বে, কোশ্চেনের উপর ভিত্তি করেই আনসার হয়, আর কোশ্চেন স্টাডি করারও প্রয়োজন আছে। এখানে যে কোশ্চেনের সাথে সাথে কোনটা কত ইয়ারে এসেছে এটা দেয়া হয়েছে, তবে এটা 2020 পরে 2019-এর পরে আপডেট করা হয়নি। সুতরাং 2023-এর মেন্স, 23, 22, 21, 20 এই 4 সালের কি এসেছে বা আসেনি এগুলো তোমরা একটুখানি এখান থেকে দেখে নেবে। মানে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন দেওয়া হয়েছে সেখান থেকে মনে একখানা বল পাবে যে কোনটা কতখানি আসছে বা আসছে না। আর এখানে যে বাংলা পোর্শনের যে 150 নাম্বার আছে, মানে 100 নাম্বার হিস্ট্রি, আর ওদিকে 50 নাম্বার হচ্ছে পোর্শন, যেটা লিঙ্গুইস্টিক্সের 150 হলো। অ্যান্ড গ্রামার পোর্শন থেকে 50 নাম্বার 20 নাম্বার শর্ট কোশ্চেন থাকে। এই জায়গাগুলো থেকে কিন্তু মোটামুটি প্রত্যেকে খুব ইজিলি তৈরি করে নিতে পারবে। এছাড়া ছন্দের পোর্শন থেকেও শর্ট কোশ্চেন থাকে। আরও ট্রান্সলেশনের মধ্যেও কিছু গ্রামাটিক্যাল নোটস লেখা থাকে, ওইটা 8 নাম্বার থাকে, খুব বেশি না। তো এই জায়গাগুলো থেকেই প্রায় তোমাদের 200-র কাছাকাছি মানে প্রিপারেশন হয়ে যাবে। এবার বাকি যে পালি পোর্শনগুলো আছে এগুলো তো ঘষা মাজা করতে হবে, ওগুলো একদিনের ব্যাপার না। মিনিমাম 5 থেকে 6 মাস কিন্তু পালিটা ভালোভাবে শিখতে লেগে যাবে। আর ইনিশিয়াল 3 মান্থসের যে ক্লাস আছে ওখান থেকে কিন্তু পালি পড়ার মতো এবিলিটিটা তৈরি হয়ে যাবে। তারপর টেক্সট রিডিংয়ের ক্লাস থাকে, জাতকের কিছু সিলেক্টেড টেক্সট পড়ানো হবে, ইত্যাদি ইত্যাদি। তারপর গিয়ে মোটামুটি একটা ফ্লুয়েন্সি আসবে। আর প্র্যাকটিস করতে হবে, মানে গাছে কাঁঠাল গোপে তেল ওই করে কিছু হবে না। এক তো মানে ফাঁকিবাজির ভাবনা চিন্তা নিয়ে যে বিশাল এখানে পেয়ে যাব, দিয়ে আমার বাকি জায়গার নাম্বার ম্যানেজ হয়ে যাবে, এই মানসিকতা নিয়ে এসে আবার এখানেও যদি ফাঁকিবাজি করে তাহলে কিছু হবে না। যাই হোক, তো কোশ্চেনগুলো দেখা যাক। তো হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম সঙ্গীতি? গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এনি ওয়ান অফ দ্য সঙ্গীতি উইথ স্পেশাল রেফারেন্স টু ইটস হিস্টোরিসিটি। তো সঙ্গীতি কাকে বলে, সঙ্গীতি শব্দের অর্থ কী, বা কোনো একটি সঙ্গীতি সম্পর্কে তার বিবরণ দিতে বলছে এবং তার একটু বিশেষ গুরুত্ব দিতে হবে এর হিস্টোরিসিটির উপরে, মানে ঐতিহাসিকতা, যেটা কতটা সত্য বা জাস্টিফাই করে আদৌ এটা হয়েছিল কিনা, নাকি এটা গল্প কোনো। নেক্সট যে কোশ্চেনগুলো আছে এগুলো সবই প্রথম বৌদ্ধ সঙ্গীতের বিষয়ে। এগেন পালি টার্ম, হোয়াট ইজ দ্য পালি টার্ম ফর বুদ্ধিস্ট কাউন্সিল? বুদ্ধিস্ট কাউন্সিলের পালি কী, মানে সঙ্গীতি। রাইট এ নোট অন দ্য প্রসিডিংস অফ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল পয়েন্টিং আউট ইটস ইম্পর্টেন্স। এখানে এক্সট্রা বলছে এর গুরুত্ব কী। ডিসকাস দ্য কোশ্চেন whether there is any historical foundation for the tradition about the Buddhist councils. এখানে এগেন ওই ঐতিহাসিক কী পটভূমি আছে সেটা সম্পর্কে বলতে বলছে। রাইট এ নোট অন দ্য প্রসিডিং, ওই একই কথা এখানে বলা। পয়েন্টিং আউট ইটস ইম্পর্টেন্ট, এই যে কথাটি এই একই কোশ্চেনটার মধ্যে একটু একটু সেই ছোটো ছোটো মানে লেজ মতো জুড়ে দিয়েছে। আচ্ছা, এখানে ওই একই কথা এখানে বলছে। এই প্রশ্নটা, গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য টার্ম পঞ্চশতী বিনয় সঙ্গীতি। এই কথাটি পালিতে আছে, রোমান স্ক্রিপ্টে। রোমান স্ক্রিপ্ট আলাদা করে শেখানো হবে, এগুলো নিয়ে ভয়ের কিছু নেই। রোমান স্ক্রিপ্টেরও একটা প্র্যাকটিস সেট আছে, সেটা করলে এইগুলো পড়তে আর অসুবিধা, মানে জড়তাটা কেটে যাবে।
লেখা এবং পড়া as available in the Pali and other Buddhist tradition. পঞ্চশতী বিনয় সংগীতি কাকে বলে এটা জানতে চেয়েছে। কি পটভূমিতে হয়েছে এটা একই প্রশ্ন। নেক্সট কোশ্চেনটা, স্টেট ব্রিফলি দ্য সার্কামস্টেন্সেস বুদ্ধিস্ট কাউন্সিল এফেক্ট অন বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের উপর এর প্রভাব কী আছে। তাহলে অল ওভার বললে মানে যতগুলো কোশ্চেন এখানে কম্পাইল করা হয়েছে এটা একেবারে বিসিএসের 99 সাল থেকে 19 সাল 20 বছরের কোশ্চেন স্টাডি করে প্রথম যে বৌদ্ধ সঙ্গীতি বিষয়ক কী কী প্রশ্ন এসে তার সংকলন আছে। এছাড়া গ্র্যাজুয়েশান, মাস্টার্স বা গ্র্যাজুয়েশনের পাশের কোশ্চেন, মডেল কোশ্চেন ছিল একটা, ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছিল। এই সমস্ত জায়গা থেকে কী কী ঘুরে ফিরে কোশ্চেন আসতে পারে সেগুলো দেওয়া হয়েছে এবং মোটামুটি সমস্ত টপিকগুলো কভার করেই নোটটার লেখা। এখানে কী কী বিষয় আছে, সঙ্গীতি কাকে বলে বা বুদ্ধিস্ট কাউন্সিল বলে পালিতে সেটাকে কি বোঝানো হয়, সঙ্গীতির প্রথম বৌদ্ধ সঙ্গীতির কী কী প্রসিডিংস হয়েছিল, তার কি পটভূমি ছিল, তার কি এফেক্ট ছিল, তার বুদ্ধিজমের ওপর কী গুরুত্ব আছে, তার হিস্টোরিসিটি সেটার সম্পর্কে ঐতিহাসিক সত্যতা কতখানি, পঞ্চশতী বিনয় সঙ্গীতি কাকে বলে। তো এই রকম বেশ মাল্টিপল টাইপসের কোশ্চেন আছে। এই সমস্ত কোশ্চেনের আনসার এই একটি জায়গাতেই লেখা আছে। নোটটা আমি বলছি তার আগে আরেকটি বিষয়ে বলার, সেটা হচ্ছে তোমাদের অনেকেই বৌদ্ধ সঙ্গীতি সম্পর্কে জানো, হিস্ট্রি বইতে পড়েছো, কিন্তু এই জায়গাতে যখন কিছু লেখা হবে সেখানে পালি সাহিত্য কী বলছে সেইটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। সুতরাং যদি কোনো জায়গায় দেখো যে এইখানে লেখার সাথে হিস্ট্রি বইয়ের কোনো কন্ট্রাডিকশান হচ্ছে, সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারো যে হিস্ট্রিতে তো আমরা এটা এরকম পড়েছি, এখানে এরকম কেন বলা, সেটা আলোচনা করা যাবে বা কেন বলা, কী বলা ইত্যাদি। কিন্তু হিস্ট্রিতে যেমন পড়েছো সেটাকে ফলো করবে না, কেন এখানে পালি সাহিত্য নিয়ে পড়া হচ্ছে এবং এখানে যে হিস্ট্রি অফ আর্লি বুদ্ধিজম পড়া হচ্ছে এটা হচ্ছে বেসড অন পালি লিটারেচার। পালি সাহিত্য থেকে আমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে কী জানতে পারি। এবং প্রিভিয়াস যে নোটসগুলো ছিল সেখানে অনেক কিছু পেয়েছো যেগুলো হিস্ট্রির সঙ্গে রিলেটেড ছিল, যেমন রিলিজিয়াস কন্ডিশনের যে জিনিসগুলো ছিল সেখানে ওই যে মক্ষলি ঘোষাল, তারপরে পূরণ কাশ্যপ, অজিত কেশকম্বলী ইত্যাদি ছিল। এই জায়গায় অনেকেই মানে গোশালা টোশালা লিখে দিয়েছে, মাকখালি গোশালা, মকখালি গোশালা ইত্যাদি, কিন্তু অ্যাকচুয়াল ওটার পালি হচ্ছে মকখালি গোশালা। তো সেইটি হিস্ট্রির লোকেরা বেসিক্যালি পালি বা সংস্কৃত কিছুই জানে না, মডার্ন যারা হিস্টোরিয়ান তারা ওই নিজেদের মতন লিখে দিয়েছে। একটা জিনিস মজার বিষয় এই প্রসঙ্গে মনে পড়লো, সেটা হচ্ছে যে ওই বৈদিক যুগের যে মুদ্রা ছিল, তো অনেকেই এটা মানে বলে যে বৈদিক যুগের মুদ্রা হচ্ছে, লিখছে না কেন, মনা আর নিষ্কণ। মনা বলে কোনো শব্দ নেই, অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে সংস্কৃতে মান, এবং মানের যখন 100 টাইমস হয় তখন এটা শতমান বলা হয়। শতমান শব্দটি অমরকোষে আছে, অমরকোষে অমর সিংহের সংস্কৃত অভিধান। শতমান, ধরন, পুরাণ, কারশাপন, নিষ্ক এগুলো মুদ্রারে, মাসক, পাদ, কাকিনি এগুলো মানে বিভিন্ন ইউনিট মুদ্রার। এই শতমানের মান যে সেইটিকে মানে ইংরাজিতে এইরকম লেখা হয় মনো, মানে এরকমভাবে বানানে। এইটিকে মানে ইংরাজিতে যারা লিখছে তো MAN লিখলো, আর যারা তারপরে বাংলায় যারা বইগুলো লিখতে যাচ্ছে এটাকে মনা বানিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় হিস্ট্রির যতগুলো বই আছে সবাই এই মনাই লিখেছে। তো এই হলো অবস্থা। যাই হোক, এই জন্য ল্যাঙ্গুয়েজ পড়া উচিত, বা যেগুলো অ্যাকচুয়াল টেক্সট আছে সেগুলো পড়ার প্রয়োজন আছে। আদারওয়াইজ এই ওয়ার্ডটাকেই যদি এইভাবে করে ইন্টারপ্রিটেশন কী করবে, সে তো আরোই গড়বড়। মেন টেক্সট না পড়ে ট্রান্সলেশন করে যদি বা সেকেন্ডারি সোর্স থেকে যদি কোনো কিছু এক্সপ্লেন করা হয় সেগুলো তো ভুলভাল হবেই। আচ্ছা, এবারে সঙ্গীতের মধ্যে আসা যাক।
তার আগে আরেকটি কথা তোমরা আলোচনা করছিলে, সেই প্রসঙ্গে বলি যে এখানে খুব কঠিন ভাষা আছে। একটু একবার ওয়েট করো। আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজ প্রসঙ্গে যেটা বলার, এখানে যে লেখাটা আছে এটা কিন্তু আমার যখন গ্র্যাজুয়েশনের সময়ের লেখা। তো আমার এটা খুব অদ্ভুত লাগে যে এখন তোমাদের মধ্যে অনেকে আমার থেকে বয়স হয়তো বড় হবে। আমার 16 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। মোস্ট প্রবাবলি মেজরিটি স্টুডেন্টই বয়সে আমার থেকে বড়। এটা আমি তো ভেবে পাই না যে এখানে এত কঠিন লাগার কি আছে। যদিও মানে ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট, তো তোমাদের অনেকে আছে হয়তো বাংলা বা আর্টস সাবজেক্ট নিয়েই পড়েছো, তো এত কঠিন লাগার তো কথা না। এটা ভাষা চর্চা এত বেশি কমে গেছে যে এই জায়গায় পৌঁছাছে। তো এখান থেকে যেটা করতে পারো, তোমাদের আমি আগেও বলেছি যে আগের নোটগুলো পড়ে রাখবে। যেমন আজকে এই ইউনিট 1 পড়ানো হলো, ইউনিট 2 পড়ানো হবে নেক্সট দিনে যেটা আছে ওটা রিডিং করে রাখলে, যে ওয়ার্ডগুলো বুঝতে পারছো না দাগ দিয়ে রাখলে সেটা এই ক্লাসে জিজ্ঞাসা করে নেবে। আর সেরকম হলে কঠিন ওয়ার্ডটার জায়গাতে কোনো নতুন ওয়ার্ড দিয়ে দিতে পারো, মানে সহজ কোনো শব্দ দিয়ে দিতে পারো। যেমন এখানে অভিহিত হয়েছে, সংজ্ঞায়ন নামে অভিহিত হয়েছে। অভিহিত যে পরিচিত হয়েছে বা সংজ্ঞায়ন নামে পরিচিত, সংজ্ঞায়ন বলা হয়, ইত্যাদি ইত্যাদি বলা যেতে পারে। এটা করতে পারো। আর ভাষার ক্ষেত্রে অবভিয়াসলি যেহেতু লিটারেচার সাবজেক্ট, এখানে তো ভাষার একটা গুরুত্ব আছে। ভালো ভাষা প্রয়োগ করলে তার একটা গুণগত মান বৃদ্ধি পায়। আর বাকি টার্মিনোলজির যে বিষয় আছে, যেমন এখানে সমন্ত প্রাসাদিকা, সদ্ধর্ম সংগ্রহ, মহাবস্তু, আর্যমঞ্জুষী, মূলকল্প, এগুলো বইয়ের নাম, প্রপার নাউন সম্পর্কে তো কিছু পড়ার, এটা যেমন আছে তেমনই দেখতে হবে। আচ্ছা, এবারে সঙ্গীতি কাকে বলে এটা দেখা যায়। তো ইতস্তত বিক্ষিপ্ত কিংবা বিপর্যস্ত অর্থে যখন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এইরকম বুদ্ধ বচন শব্দটা শুনতে হয়তো একটু কেমন লাগতে পারে। বুদ্ধ বচন কিন্তু একটা টার্ম হিসেবে ইউজ হয়, মানে বুদ্ধের যে কথা সেগুলোকে বুদ্ধ বচন অর্থেই, মানে শব্দেই পালিতে বলা হয়। বুদ্ধ বচন অর্থে মানে ত্রিপিটকেরই প্রতিশব্দ বলা যায়। তো এটা সংস্কারের জন্য অভিজ্ঞ ভিক্ষুগণ বহুবার সমবেত হয়ে প্রচলিত বুদ্ধ বচনের সংস্কার সাধন করেছেন। এই জাতীয় মহতী সভায় সংকলিত বুদ্ধ বচনকে সমবেতভাবে আবৃত্তি করা হতো বলে এগুলি সঙ্গীতি বা সংজ্ঞায়ন নামে অভিহিত হয়েছে। সংজ্ঞায়ন হচ্ছে সঙ্গীতিরই একটা পালি প্রতিশব্দ। সঙ্গীতি শব্দটার সঙ্গে তোমরা পরিচিত, এইটি নতুন। তো এখানে একটা মনে হতে পারে যে বুদ্ধ বচনের সংস্কার মানেটা কি। এটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন সময়েতে কোনো সময় দেখা গেল যে কোনো বহিঃশত্রুর আক্রমণ হয়েছে, তো সেই সময় একখানা জনজীবন বিপর্যস্ত। তো সেই সময় বৌদ্ধ বিহার যেগুলো আছে সেখানেও একটা অরাজকতা বা অচলাবস্থা তৈরি হয়। তো সেই সময়তে যে মূল যে রিলিজিয়াস টেক্সট ছিল সেগুলো যাতে বিকৃত না হয় বা বিলুপ্ত না হয়ে যায়, সেই উদ্দেশ্যে যারা অভিজ্ঞ ভিক্ষু সে সময় থাকতেন তারা একসাথে বসে যে গ্রন্থগুলি আছে সেগুলি পর্যালোচনা করে সেগুলিকে পুনরায় আবৃত্তি করতেন, এবং আবৃত্তি করে সেগুলো কণ্ঠস্থ করা হতো। এইভাবে যে ধর্মীয় গ্রন্থগুলো সংরক্ষণ করা হতো। বেদকে যেমন শ্রুতি বলা হয়, দীর্ঘকাল মানে মানে আবৃত্তি করে করে সেটা কণ্ঠস্থ করে রাখা হতো। ত্রিপিটকও কিন্তু প্রথম দিকে প্রায় বুদ্ধের পরবর্তী 400 বছর কিন্তু শ্রুতির আকারেই চলে এসেছে, মানে লিখিত হয়নি। ত্রিপিটক বুদ্ধের পরিনির্বাণের 400 বছর পরে শ্রীলঙ্কাতে প্রথম লেখা হয় তাল পাতায়, এবং শ্রীলঙ্কাতে সে সময় রাজা ছিলেন বর্তগামনী অভয়। এটা মানে 100 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ লিখিত হয়। এটা চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি যখন পড়বে তখন সেখানে রেফারেন্স আছে। এই জিনিসগুলো জানার প্রয়োজন আছে, মানে এই জন্যই বলেছিলাম প্রত্যেকটা নোট সবাই ভালো করে পড়বে। তো
এই সময় প্রথম লেখা হয়, এবং লেখার উদ্দেশ্য হচ্ছে সেই সময়ে মোস্ট প্রবলি দুর্ভিক্ষ হয়েছিল অথবা চোলরা আক্রমণ করেছিল, মানে সাউথ ইন্ডিয়ার যে চোলরা ওরা শ্রীলঙ্কায় আক্রমণ করেছিল সেই সময়তে মানে বৌদ্ধ শাস্ত্র রক্ষার করার মতন ভিক্ষু ছিল না। একটু একটা কাহিনী আছে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই সময় শ্রীলঙ্কা থেকে বেশ কিছু ভিক্ষু তারা ভারতবর্ষে চলে এসেছিল যাতে মানে প্রাণ রক্ষার জন্য, মানে একেবারেই অন্যের অভাব। তো তারা যখন ফিরে এসেছেন, ফিরে এসে দেখেন যে নির্দেশ বলে একটি গ্রন্থ আছে ত্রিপিটকের মধ্যে, সেই নির্দেশ গ্রন্থটি কণ্ঠস্থ আছে এরকম একটি মাত্রই ভিক্ষু আছে, এবং সেই ভিক্ষু যদি মারা যান তাহলে গ্রন্থটাই বিলুপ্ত হয়ে যাবে, কারণ ওটা কোথাও লেখা নেই। তখন শ্রীলঙ্কার রাজা ছিলেন বট্টগামনী অভয়, তিনি তখন ওই প্রকল্প নিলেন যে সমগ্র ত্রিপিটক সেটা লিখে রাখা হবে, ত্রিপোত্তকা রূপণ সংহিতি এরকম বলা হয় পালিতে। তো সেই প্রথমবার ত্রিপিটক লেখা হলো। তো এটার মূল উদ্দেশ্য হলো একটা হচ্ছে সংরক্ষণ করা এবং সংস্কার করা, যাতে তাতে কোনো বিকৃতি এসে প্রবেশ না করে। বিকৃতি কীভাবে হতে পারে এটা প্রথম এবং দ্বিতীয় সংগীতির যে পটভূমি আলোচনার ক্ষেত্রেই বুঝতে পারা যাবে। এই হলো সঙ্গীত। এবারে সঙ্গীতির থেকে প্রথম সঙ্গীতি সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি সেটা কিছুটা বলা হয়েছে, যেমন বিনয় পিটকের তুল্যবর্গের একাদশ স্কন্ধ। বিনয় পিটক কী, তুল্যবর্গ কী, একাদশ স্কন্ধ কী, এগুলো ইউনিট 3-তে আছে। ইউনিট 3 এবং 4 হচ্ছে এখানে হিস্ট্রি অফ পালি লিটারেচারের পোর্শন আছে, যেটা পরে পড়ানো হবে। আপাতত এগুলো পড়ো, এটা পরে আবার যখন রিভাইজ করবে তখন এই জিনিসগুলো অনেকটা ভার কমে যাবে। এছাড়া সমন্ত প্রাসাদিকা গ্রন্থের নিদান কথা, এগুলো সমস্তই আছে ওই জায়গাতে। বিভিন্ন বংশগ্রন্থ মানে মহাবংশ, দীপবংশ, এছাড়া আরও আছে ধ্রুববংশ, দাঠা বংশ ইত্যাদি ইত্যাদি। ছদ্মম সংগ্রহ, পাশাপাশি সংস্কৃত গ্রন্থ যেমন মহাবস্তু, আর্যমঞ্জুষীমূলক গল্প, বিবিধ তিব্বতী ও চৈনিক অনুবাদ গ্রন্থ, লামা তারানাথের জীবনী ইত্যাদি অন্যতম। এই জায়গা থেকে আমরা প্রথম সঙ্গীতি সম্পর্কে জানতে পারছি। এরপরে এই জায়গাটা পুরোটা আমি পড়ছি না, মোটামুটি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বুদ্ধের পরিনির্বাণের পরে, মানে তার দেহত্যাগের পরে, সুভদ্র বলে একজন ভিক্ষু ছিলেন, তিনি বলছেন যে আমরা এখন যা ইচ্ছে তাই করতে পারি, যে যা ইচ্ছে তাইটাই এখানে যথেচ্ছাচার হিসেবে বলা হয়েছে। তো উনি মানে লিটারেচারি মানে যা ইচ্ছে তাই কথাটাই পালিতে বলছেন, ইদানি ময়ং ইয়ং ইচ্ছিসাম তং করিষ্যাম, মানে আমরা যেটা ইচ্ছা করবো এবার এখন তাই করতে হবে, কারণ তিনি চলে গেছেন, কেউ দেখার নেই। এইটি তখন বৌদ্ধ সংঘের প্রধান ছিলেন মহাকাশ্যপ। মহাকাশ্যপ শুনে তখন বুদ্ধের পরিনির্বাণ যখন হয়ে গেল, দেন উনি তখন বৌদ্ধ সংঘের কাছে অ্যাপিল করলেন যে এই যে এরকম লোকজন তো বুদ্ধের যে বাণী বা সেগুলোকে তো বিকৃত করতে পারে, মানে এরই মধ্যে তার পরিনির্বাণ হচ্ছে, তার 7 দিনের মধ্যেই দেখা যাচ্ছে লোকজন বলছে যে এবার তো আমরা যা ইচ্ছে তাই করবো। তাহলে বুদ্ধের যে উপদেশগুলো সেগুলো তো কোথাও জায়গাতে এক জায়গায় করা নেই, সেগুলো সংরক্ষণ করতে হবে, বাট এগুলো সংকলন করতে হবে এক জায়গাতে। মানে সিচুয়েশনটা হচ্ছে যে বুদ্ধ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ব্যক্তিকে উপদেশ দিয়েছেন, সেগুলো মানে কোথায় কাকে কি বলেছেন এটা কোনো এক জায়গায় লিস্ট করা নেই, সেগুলো এক জায়গায় করতে হবে। এটা তিনি তখন এই করলেন এবং সংঘ সেটা অনুমোদন দিল। তখন ঠিক হলো যে এবার যে তথ্যগুলো তোমরা জানো যে রাজগৃহে প্রথম সঙ্গীতই হবে, এবং রাজগৃহের মধ্যে যে সপ্তবর্ণী গুহা সেখানে স্থান নির্বাচন করা হলো, সেখানে 500 জন ভিক্ষু সিলেক্টেড হয়েছিলেন, এবং তার মধ্যে 499 জন ছিলেন অর্হৎ। অর্হৎ শব্দটা হয়তো আগে পেয়েছো, অর্হৎ বা অর্হত্ব। অর্হৎ অর্থে বোঝায় বৌদ্ধ ধর্মমতে যারা মুক্তি লাভ করেছেন, সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছেন, তারা হচ্ছেন অর্হত্ব। আর এদের মধ্যে বলা হচ্ছে যে আনন্দ শ্রেষ্ঠ ধর্মধর রূপে পরিচিত ছিলেন, তাকেও নির্বাচন করা হয়েছিল। তো যথারীতি সঙ্গীতির কার্যের জন্য স্থির করা হলো বর্ষাবাসের সময় সঙ্গীতই হবে। বর্ষাবাস শব্দটি আগে এসেছে, বর্ষাবাস মানে কি এটা কেউ বলতে পারবে?
না দ্বিতীয় যে নিয়মটা ছিল অষ্টগুরু ধর্মে, বর্ষম নির্দিষ্ট সময় বর্ষার সময় মানে নির্দিষ্ট একটা জায়গায় বেনুবন বা কোনো বিহারে, বৌদ্ধ বিহার বা কোনো জায়গাতে বৌদ্ধ ভিক্ষুরা অবস্থান করেন, মানে বর্ষার 3 মাস অন্য কোথাও যান না, সেটাকেই বর্ষাবাস বলা হয়। তো ওই যে বর্ষাবাসের সময়, এবং বর্ষার মানে কি আষাঢ়, এদিকে শ্রাবণ, ভাদ্র, এই 3 মাস, আশ্বিন মাসে গিয়ে শেষ হয়। এই 3 মাস শেষের যে সময়, এই সময়েতে স্থির করা হয়। এবং এটা যে বুদ্ধের পরিনির্বাণের পরে, বুদ্ধের পরিনির্বাণ হচ্ছে বৈশাখী পূর্ণিমায়, মানে যেটা বুদ্ধ পূর্ণিমার দিনেই তিনি দেহত্যাগ করেছিলেন। তো বৈশাখ মাসের 2 মাস পরে এই সঙ্গীতি কথা নির্ধারণ করা। তো এই সময়ে ঠিক করা যে প্রথমে বুদ্ধ বচনের সংস্কার করা হবে, তারপর পুনর্বিন্যাস করে সেটা সমবেতভাবে আবৃত্তির মাধ্যমে, মানে গানের মতন আবৃত্তি করে হৃদয়ঙ্গম করা হয়। হৃদয়ঙ্গম মানে যেটাকে বাই হার্ট ধারণ করা, যাকে বলে, মানে কণ্ঠস্থ করা হয়। মহাবংশ অনুসারে, মহাবংশ যে দৃষ্টিতে গ্রন্থটার নাম শুনেছেন, সেটা শ্লোকের আকারে লেখা, 37টি অধ্যায় আছে। তো এটা আমাদের ইউজিসি নেটে পাঠ্য ছিল, পুরো মহাবংশ 37টা অধ্যায়, 3000 মতো শ্লোক আছে। যাই হোক, ওখানে একটা শ্লোকের কোটেশন এখানে দেওয়া হয়েছে, বর্ষানং দ্বিতীয় মাসে দ্বিতীয় দিবসে পানা। তো এটার অর্থ হচ্ছে বর্ষার দ্বিতীয় মাসে দ্বিতীয় দিবসে। দ্বিতীয় মাস শ্রাবণ মাস, শ্রাবণের দ্বিতীয় দিন মানে শ্রাবণ শুক্লার দ্বিতীয়া তিথিতে। তো এখানে বলা চলে তোমাদের কিছুটা পালি ক্লাস এগিয়েছে, এখান থেকে অ্যাজিউম করতে পারবে কিছুটা যে পালি কি ওয়ার্ডগুলো বলতে চাইছে। বর্ষা মানে হচ্ছে বর্ষা, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় মাসে, তো বোঝা যাচ্ছে দ্বিতীয় মানে দ্বিতীয় দিবসে। এবার এখানে যে গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে, এগুলো নেক্সট দিন থেকে শুরু হবে, শব্দরূপ, ধাতুরূপ ইত্যাদি। তো ওখান থেকে কিছুটা এবার আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে। কোটেশান এখানে দেওয়া আছে, কোটেশান যদি তৈরি করতে না পারো, দেওয়ার প্রয়োজন নেই, এই কথাটা বললেই হলো, বর্ষার দ্বিতীয় মাসে দ্বিতীয় দিবসে সঙ্গীতি শুরু হয়। তো এই সভাপতি ছিলেন মহাকাশ্যপ। তো এখানে বিনয়ধর রূপে, শ্রেষ্ঠ বিনয়ধর রূপে উপাধিকে, বিনয়ধর অর্থে এখানে মানে পুরো হিস্ট্রি প্রশ্নটা পড়ার পরে কিন্তু অনেক কিছু জিনিস ক্লিয়ার হবে। মানে এখানে একটা পূর্বাপর্য আছে, কিছু জিনিস আগে আছে, কিছু জিনিস পরে আছে। বিনয় যে শব্দটা, বিনয় পিটকের যে বিষয়বস্তু, বিনয় শব্দের অর্থ বলে ডিসিপ্লিন, মানে নিয়মাবলী, বৌদ্ধ সঙ্গের নিয়মাবলী, সেগুলো বিষয়ে অভিজ্ঞ ছিলেন উপাধি। তো তাকে প্রথম পারাজিকা, দ্বিতীয় পারাজিকা ইত্যাদি শিক্ষাপদগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। পারাজিকা হচ্ছে একটা নিয়ম, এগুলো সবই পড়তে হবে পরে, মানে হিস্ট্রি পোর্শনে তো 3rd ইউনিটে আছে। পারাজিকা হচ্ছে বিনয় পিটকে একেবারে প্রথম দিকের যে রুলসগুলো আছে সেগুলো তার নিদান অর্থাৎ মূল কারণ, উদ্গল অর্থাৎ তার অপরাধী ব্যক্তি, বস্তু অর্থাৎ অপরাধের বিষয় ইত্যাদি, এগুলো সম্পর্কে প্রশ্ন ছিল। ধরা যাক কোনো একটি ক্ষেত্রে যে কোনো একটা অপরাধ কেউ করেছে, সেই প্রশ্ন জিজ্ঞাসা করেন যে এই যে নিয়মটি আছে, যেমন বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে যে তারা মানে চুরি করতে পারে, চুরি করলে সেটা অপরাধ হবে। তো চুরি করলে অপরাধ হবে, এইটি একটি নিয়ম, এইটাকে বলা হচ্ছে শিক্ষাবল। তো তখন জিজ্ঞাসা করছে যে এটা, এই নিয়মটা কোথায় প্রবর্তিত হলো, এটা কে প্রথম মানে চুরি করেছিল, যাকে উদ্দিষ্ট করে এইটি হলো, মানে সেই অপরাধী ব্যক্তিটাকে, সে বিষয়বস্তু কি, মানে কি চুরি হতে পারে, কেউ কি মানে কারোর বাড়ি ডাকাতি করলো, নাকি মানে কেউ একটা কিছু খাচ্ছিল, মানে খাওয়ার জিনিস, সেটাকে হয়তো চুরি করে নিল, এবং সেটার মানে কী ক্ষেত্রে সেটাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। তো এইরকম যে একটা নিয়মের সঙ্গে আনুষঙ্গিক যে বিষয় আছে, সেগুলো ডিটেলসগুলো জিজ্ঞাসা করে। এভাবে একের পর এক শিক্ষাপদ একটা টার্ম, মানে কিছু শব্দ আছে যেগুলো টার্ম, সেগুলোকে চেঞ্জ করা যাবে না। বড় জোর এখানে শিক্ষাপদের জায়গায় নিয়ম বলা যেতে পারে। এইগুলি সংগ্রহ করে উভয় বিভঙ্গ, অর্থাৎ ভিক্ষু বিভঙ্গ এবং ভিক্ষুণী বিভঙ্গ, এগুলো সংকলন করা হয়। অতঃপর স্থবির মহাকাশ্যপ আনন্দকে ব্রহ্মজাল
সামান্য ফল ইত্যাদি সূত্রের দেশনাস্থল বা উদ্দিষ্ট ব্যক্তি যার উদ্দেশ্যে সূত্রটি দেশিত হয়েছে সেগুলো জিজ্ঞাসা করে। সামান্য ফল ব্রহ্মজাল এগুলো হচ্ছে একটা সূত্র অর্থে বুদ্ধির স্পিচ বোঝায়, এগুলো সূত্র পিটকের বিষয়, এগুলো থার্ড ইউনিটে আছে। তো এই জিনিসগুলো সম্পর্কে যে এটা কোথায় বলা হয়েছে, কাকে বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো জিজ্ঞাসা করে এইভাবে সমগ্র পঞ্চনিকায়ে সংকলন করা হয়। পঞ্চনিকায় হচ্ছে সূত্রপিটক বলা হয়, এবং এর আগে যে উভয় বিভঙ্গ বলা হয়, উভয় বিভঙ্গ হচ্ছে বিনয় পিটকের ফার্স্ট দুটো পার্টকে উভয় বিভঙ্গ বলা হয়। আর পঞ্চনিকায় বলতে টোটাল সূত্রনিকায়, সূত্রপিটক। এইভাবে বলা হচ্ছে যে ধর্ম এবং বিনয়ে সংকলন করা হয়। ধর্ম বলতে বোঝাচ্ছে বুদ্ধের দর্শন বিষয়ক উপদেশ, বিনয় বলতে বোঝায় সংঘের নিয়মাবলী। এইগুলো প্রথম সঙ্গীকে সংকলন করা হয়। তো এখান থেকেই মোটামুটি একটা আইডিয়া হচ্ছে যে প্রথম বৌদ্ধ যে শাস্ত্র সেটা সংকলন করা হলো। তো অবভিয়াসলি তার কি গুরুত্ব হতে পারে সেটা তো আনুষঙ্গিকভাবে আলোচনায় আসবে। আচ্ছা, এরপরে সঙ্গীতে কিছু কনসিকুয়েন্স আছে। সেখানে বলা হচ্ছে ধর্ম বিনয় সংকলনের পরে একটি বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়। তার কারণ পরিনির্বাণের পূর্বে বুদ্ধ বলেছিলেন যে সংঘ চাইলে ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদগুলি বর্জন করতে পারে। ক্ষুদ্র মানে মাইনর, আর অনুক্ষুদ্র মানে আরও মাইনর। ছোটোখাটো নিয়ম যেগুলো আছে সেগুলো নিয়ে এত স্ট্রিক্ট হওয়ার প্রয়োজন নেই, সংঘ চাইলে চেঞ্জ করতে পারে। এবারে এই কথাটি যখন বুদ্ধ বলেছিলেন, মানে এটা আনন্দ যে ওনার যে সেবক ছিলেন সে সময়, একেবারে তার যে অন্তিম শয্যাতে, এই জায়গাটা তোমাদের পাঠ্যর মধ্যে আছে মহাপরিনির্বাণ সূত্রে, এটা একেবারে শেষের দিকে পড়ানো হবে। তো ওরকম আছে পালিতে আকাঙ্ক্ষ মানসঙ্ঘ উদ্যানুক্ষুদ্র শিক্ষা পদানি সমূহ হয়ে যায়। যাই হোক, তো এইরকম বলেছেন। তখন আনন্দ জিজ্ঞাসা করতে ভুলে গেছেন যে কোনগুলোকে বাদ দেওয়া যেতে পারে। এবারে তখন উনি জিজ্ঞাসা করা যে কোনগুলো বাদ দেওয়া হবে, যে আপনি তো শুনেছেন, আপনি সামনে ছিলেন। তো উনি তখন বলতে পারেন। তখন ঠিক করা যে দরকার নেই, যা আছে থাক, ওই অবস্থাতেই রাখা হবে। কিন্তু উনি যেহেতু জিজ্ঞাসা করেননি, সেই কারণে ওনার প্রতি দুঃখট অপরাধের আরোপ করা হয়। এগুলো হচ্ছে বিনয় পিটকটা টোটালি হচ্ছে বৌদ্ধ সঙ্গে সংবিধানের উপর, কোনটা অপরাধ, কোথায় ছাড় দেওয়া হবে, তার বিচার কীভাবে হবে ইত্যাদি ইত্যাদি আছে। দুঃখট অর্থে, দুঃখটর বাংলা হবে দুষ্কৃত। দুষ্কৃত বা দুষ্কৃতি শব্দটা শুনেছে, মানে এটা আপনার খারাপ হয়েছে, মানে ভুল কাজ হয়েছে, রং অ্যাকশন, কেন জিজ্ঞাসা করেন। তো এইরকম আরও কয়েকটা ওনার প্রতি অ্যাকিউজিশন লাগানো হয়, মানে প্রথম সঙ্গীতির পরে, তার একটা আনুষাঙ্গিক ঘটনা হিসেবে। এগুলো সবই বিনয় পিটকের ওই যে চূল্যবর্গ বলে যে চ্যাপ্টার আছে, ওই জায়গায় বর্ণনা আছে। তো ওইটি তখন বলেন যে তিনি বলছেন যে আমি শোকবশত জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তখন বুদ্ধ তার অন্তিম শয্যায় শয়ন করেছে, তাকে কি জিজ্ঞাসা করেন কোনগুলো বাদ দেবো বলুন, তাই না? তিনটা গুরু এবং আনন্দ হচ্ছেন বুদ্ধের মানে কাজিন, তার মানে বড় দাদা হচ্ছেন মানে সিদ্ধার্থ। তো তিনি মৃত্যু শয্যায়, তার এত কি খুঁটিনাটি মনে থাকে? আরও কয়েকটা অ্যাকুইজিশন আছে, যেমন বলছেন যে আপনি কেন তথাগতের চিবর মানেন। চিবর মানে হচ্ছে বুদ্ধের যে পরিধেয় বস্ত্র, বুদ্ধ বা বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্রকেই চিবর বলা হয়। তো উনি বলেন যে আমি অশ্রদ্ধাবশত ওই কাজ করি। তো অ্যাকচুয়ালি উনি এটা সেলাই করছেন, সেলাই করার সময় চিবর যে হয় সেটার অ্যাকচুয়াল মাপ হচ্ছে মানে 4:5 হয়, 4 হাত বাই 5 হাত মাপের হয়, মানে কাইন্ড অফ বেড কভারের মতো। তো আমাদের সাথে মানে আমি যে গ্র্যাজুয়েশন করেছি, আমাদের সাথে একজন বৌদ্ধ ভিক্ষু গ্র্যাজুয়েশন করতে পালিতে সংস্কৃত কলেজে। তো আমি তাকে একবার রিকোয়েস্ট করেছিলাম যে কীরকমভাবে পড়ে এটা একবার দেখাতে। যাই হোক, তোমরা হয়তো ছবিতেও দেখেছো বৌদ্ধ যে ভিক্ষু হয় এইরকমভাবে একটা পড়ে না, এরকম মতন দেখতে হয়। এই যে এদিকে হয়তো একটা হাত হলো, এদিকে একটা হাত, বা বুদ্ধেরও যে মূর্তিগুলো হয় এইরকমভাবে এটা যায়, দিয়ে আবার এইখান থেকে খানিকটা নেমে আসে। ওই যে বস্ত্র, এটাকে চিবর বলে, ওটা একটা বস্ত্র হয়, মানে দুটো না, মানে একেবারে পা পর্যন্ত ঝোলে, হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচে পর্যন্ত। তো ওই যে চিবর, ওটা মানে
যদি খুলে পাতা হয় একটা বেড কভারের মতো হয়ে যাবে, তো মাঝের জায়গাটাকে সেলাই করতে গেলে অসুবিধা। এই বিষয়ে এরকম মাইনর আরও কয়েকটা বলে যে কেন আপনি নারীদের দিয়ে প্রথম তথাগত বর্ণনা করেন, বা কেন মহাপ্রজাপতি গৌতমীর মাধ্যমে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করেন, এই সবগুলো বলেন উনি। তখন সেগুলোর বিরুদ্ধে তার যে লজিক সেগুলো বলেন, কিন্তু তাহলেও যে সংঘ যেহেতু অ্যাকুইজিশন দিয়েছে, উনি বলছে ঠিক আছে এটা আমার অপরাধ হয়েছে, স্বীকার করে নেন। এরপরে একটি বলো যে দক্ষিণাগিরি হতে পুরাণস্থবির আসেন, কিন্তু তিনি সঙ্গীতিতে যোগদান করেন, এরকম একটা আছে। তিনি অভিমত প্রকাশ করেন যে আমি যেরকম তথাগতের থেকে নিজে শুনেছি সেটাই এ করবো, সঙ্গীতই ভালো হয়েছে, সঙ্গীতে আমার যোগদান করার প্রয়োজন। এরপরে বলা যে এই সঙ্গীতিতে পঞ্চশত ভিক্ষু যোগদান করায় এটি পঞ্চশতিক বিনয় সতিক নামে সতিক বিনয় সঙ্গীতি নামে পরিচিত। ওই যে কোশ্চেন একটা ছিল না, হোয়াট ডু ইউ মিন বাই পঞ্চশতিক বিনয় সঙ্গীতি, এইটি সেখানে বলা হলো। যেহেতু 500 জন ছিল সেই জন্য এটা এই নামে পরিচিত। আর এর গুরুত্ব সম্পর্কে কিছু বলা হয়েছে, যেমন বুদ্ধ যে উপদেশ সকল বিভিন্ন ব্যক্তিকে দান করেছিল সেগুলো প্রথম একটা সুসংগত রূপ পায় এবং সেটাকে বিষয়ানুক্রমে সংকলন করা হয়, চ্যাপ্টারাইজেশন করা হয়। এটাকে তোমরা করতে পারো। ধরা যাক স্বামী বিবেকানন্দ বিভিন্ন জায়গাতে স্পিচ দিয়েছেন, তার কিছু কিছু লেখা চিঠিপত্র ছিল, তার লেখা কয়েকটি বইও আছে, যেমন ওই প্রাচ্য, পাশ্চাত্য, বর্তমান ভারত ইত্যাদি ইত্যাদি। তো এইগুলোকে একত্র করে ইংরাজিতে কমপ্লিট ওয়ার্কশপ স্বামী বিবেকানন্দ বলে গ্রন্থ আছে, আই থিঙ্ক 6টা ভলিউমে। বাংলায় স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাবলী 10টি খণ্ডে আছে। এই যে টোটাল সংকলন করা হলো, এটা তো একবারে নয় যে তিনি একবারে সব লেকচার দিয়ে দিয়েছেন, বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে এগুলো সংকলন ছিল, সেগুলোকে একসাথে সংকলন করা হয়েছে। সিমিলারলি বুদ্ধেরও যে উপদেশগুলো চারিদিক হয়েছিল বিভিন্ন জায়গায় দুইজন জনকে বলা, সেটাই এক জায়গায় সংকলন করা হলো প্রথম সঙ্গীতির মাধ্যমে। এরপর বলা হচ্ছে যে মহাবংশ ইত্যাদি গ্রন্থে এই সঙ্গীতের সমগ্র ত্রিপিটক সংকলিত হয়েছে বলে বললেও সেটি সত্য বলে গ্রহণ করা যায় না। এখানে হিস্টোরিসিটির জায়গাটা নিয়ে একখানা কোশ্চেন তোলা হচ্ছে, কারণ অভিধর্ম পিটকের কথাবস্তু গ্রন্থটি প্রথম সঙ্গীতির প্রায় 200 বছর পরে রচিত হয় মৌদগলিপুত্র তিস্র স্থবির কর্তৃক। এটা হচ্ছে তৃতীয় সঙ্গীতির সময়ে এটা হয়েছিল। এনার নামটা হয়তো তোমরা শুনেছ। প্রথম সঙ্গীতির সভাপতি ছিলেন মহাকাশ্যপ, দ্বিতীয় সঙ্গীতির সভাপতি ছিলেন আই থিঙ্ক সর্বকামী না কি যাবে গেল হচ্ছে না। তৃতীয় সঙ্গীতির হচ্ছেন মৌদগলিপুত্র তিস্র, চতুর্থ সঙ্গীতি হচ্ছেন ওই বসুমিত্র এবং পার্শ্ব। তো ওই সময়ে এই গ্রন্থটি সংকলন করা হয়েছিল। এটা অভিধর্মের 5ম ভাগ অভিধর্ম পিটক। তো এই হলো বিষয়। তো এই নিয়ে কয়েকটি কথা বলা। তবে এই সময়ে যে ত্রিপিটকের যে সংকলন করা হয়েছিল সেইটিকে ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে থেরবাদীগণের ত্রিপিটক বা সর্বাষ্টিবাদী যে শাখা আছে লোকোত্তরবাদী, তাদের যে মূল শাস্ত্রগুলি ওইখান থেকেই ডিরাইভ হয়েছে। প্রথম যে সংকলন হয়েছিল সেখান থেকেই পরবর্তীকালে যে বৌদ্ধ শাস্ত্রের সংকলনগুলো হয়েছে। তো এই হলো মোটামুটি এখানের বিষয়বস্তু। এখান থেকে কারোর কোনো প্রশ্ন আছে প্রথম সঙ্গীতের বিষয়ে, বা যদি হিস্ট্রির সাথে কোনো জায়গায় কোনো কন্ট্রাডিকশন পাও, হিস্ট্রির যা পড়েছে সেটাও জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ, কে কি বলছো? শুনতে পাওয়া যাচ্ছে না, পরিষ্কার জোরে বলো। এই করে তোমার কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল, মানে দ্বিতীয় বৌদ্ধ সমিতি। তো এখানে
একই রকম বিষয় আছে, রাইট এ নোট অন দ্য প্রসিডিংস অফ দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বোধ হয় 23-এ এসেছে, 22-এ এসে 2 সাল এসে যাওয়ার যতদূর মনে পড়ছে। এই জায়গাগুলো পড়ার সময় অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 4 বছর একবার দেখে নেন, তাতে একটা মনে বল পাবে যে কোনটা কি আছে। তারপর হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য কাউন্সিল ওয়াজ অথেন্টিক, এটা কি মানে একদম ঠিকঠাক বা সত্য কিনা এটা সম্পর্কে একটা কোশ্চেন করা হচ্ছে। এটা এগেন ওই হিস্টোরিসিটি বলে কথাটি বলা হচ্ছে, ঐতিহাসিক সত্যতা, ওই বিষয়ে একখানা জিজ্ঞাসা করা হচ্ছে। বাকি ওই একই রকমের যে পয়েন্ট আউট ইটস এফেক্ট অন বুদ্ধিস্ট সংঘ, বৌদ্ধ সঙ্গে তার কী প্রভাব ছিল, ওই কী ডিস্টিংশন হয়েছিল ইন দ্য রেসপেক্ট অফ হিস্ট্রি অফ বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের ইতিহাসের কী প্রভাব। এই মোট কথা যে সঙ্গীতির যে বিষয়বস্তু কী, তার পটভূমি কী, বা সেটার কি এফেক্ট হয়েছিল বৌদ্ধ ধর্মের প্রতি, বা তার গুরুত্ব কী আছে, বা তার ঐতিহাসিক সত্যতা, এই জিনিসগুলো হচ্ছে আলোচ্য বিষয়। এই সবগুলো কভার করেই মোটামুটি নোটটা আছে। আচ্ছা, এবার দ্বিতীয় সঙ্গীতি যে হবে, এখানে ভাবার বিষয় হচ্ছে তাহলে প্রথম সঙ্গীতিতে কি হলো, যে বুদ্ধ যে বিভিন্ন উপদেশগুলি সেগুলি এক জায়গায় সংকলন করা হলো, সেগুলো কণ্ঠস্থ করা হলো, কোথাও লেখা হয়নি। দ্বিতীয় সঙ্গীতির সময়কাল হচ্ছে বুদ্ধের যে দেহত্যাগ হলো, বা প্রথম সঙ্গীতি 3 মাস পরে হয়েছিল তার পরিনির্বাণে, তো 3 মাস বা 2 মাস পরে মনে হয়, তার 100 বছর পরে, মানে প্রথম সঙ্গীতি হয়ে গেল তার 100 বছর পরে। প্রথম সঙ্গীতি হচ্ছে অজাতশত্রুর সময়তে, তারপরে উদয়ভদ্র, তারপর ওই কি নাগ দশক এরকম সব আছেন রাজাগুলো, তারপরে গিয়ে শিশুনাগ বংশ শুরু হচ্ছে। শিশুনাগ বংশের যে কালাশক রাজা ছিলেন, কালাশকের সময়তে রাজধানী শিফট হয়েছে পাটলিপুত্র থেকে বৈশালীতে। কালাশক বা কাকবর্ণের সময়তে দ্বিতীয় বুদ্ধ সঙ্গীতি হয়েছিল। এই সময়তে কি ঘটনা হয়েছে, যে বৈশালী হচ্ছে মানে গঙ্গার বিহারে পড়ছে, গঙ্গার আপার পড়ছে উত্তরের দিকটা, মানে মুজফ্ফরপুর, বেগুসরাই, সারেন, এইসব ডিস্ট্রিক্টগুলো যে আছে ওই জায়গাটা। তো এটা মোটামুটি ভারতবর্ষের একটা ইস্টার্ন রিজিয়নে পড়ছে বলা চলে। তো পশ্চিম দিকের একজন ভিক্ষু যশ বলে, তিনি বৈশালী এসেছেন, বৈশালী হচ্ছে তখন ক্যাপিটাল। তো এটা ঘটনা উল্লেখ আছে, এটা এই নোটের মধ্যে এত গল্প বলা নেই, আমি কনটেক্সটটা বোঝানোর জন্য বলছি। তো ওই উপশত দিনে, উপশত মানে এটাও ওই ভিক্ষুণী সংঘের নোটটাতে ছিল, যে 15 দিন অন্তর করে বৌদ্ধ সংঘের একটি সভা হয়। তো সেই দিনেতে হয়েছে যে মানে যারা উপাসক আছে, গৃহস্থ বৌদ্ধ ভক্ত, তারা একটা এতে মানে ওখানে মহাবন কুটাগারশালা যে আছে বৈশালী, সেইখানের যে বুদ্ধিস্ট মনাস্ট্রিতে একখানা পাত্র রাখা হয়েছে, কাঁসার পাত্র, তার মধ্যে সবাই এসে টাকা পয়সা মানে ডোনেশন দিচ্ছে। এখন বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে কোনো রকম কোনো অর্থ গ্রহণ করা যাবে না। অ্যাট প্রেজেন্ট শ্রীলঙ্কা না হল মিয়ানমার, থাইল্যান্ডের যারা বুদ্ধিস্ট মঙ্ক আছে তারা কিন্তু ওই টাকা পয়সা নেয় না। কেউ কোনো ডোনেশন দিলে তাদের একজন করে লোক থাকে, সেবক মতো, তাদের পালিতে কপ্তিয় কারক বলা হয়। তো ওরা ওই ভিক্ষুর হয়ে টাকা পয়সাটা গ্রহণ করে, মানে টাকা পয়সা হাত দেন না। ইভেন কারোর নিতে হলেও রুমাল পেতে নেন, মানে টাচ করে না, এরকম আছে। তোমরা হয়তো মানে গুগল বা ইউটিউবিতে সার্চ করলে দেখতে পারো, এরকম হচ্ছে। যাই হোক, তো কিন্তু ওনারা ওই টাকা পয়সা নিচ্ছে। এইটা তো বিনয় বিরুদ্ধ, বিনয় অর্থে যে বুদ্ধের যে নিয়মাবলী সেই অনুযায়ী। তো উনি তখন উপাসক যারা ছিলেন তাদেরকে বলছেন যে এটা তো মানে বুদ্ধ তো এইরকম বলেন, আপনারা কেন এগুলো দিচ্ছেন? কারণ বৌদ্ধ ভিক্ষুদের কিন্তু নিয়ম, তারা মানে ভিক্ষার দ্বারাই জীবন ধারণ করবে। তখন ওরা ওই টাকা পয়সা নিয়ে চলে গেছে। এইবারে বৈশালীর যারা ভিক্ষু ছিলেন, ব্রিজিপুত্র ভিক্ষু বলা হয়, ব্রিজি তো বৈশালীর মানে রাজধানী ছিল, মানে ওদের যে রাজ্যটার নাম ব্রিজি। তো
ওরা তখন এনাকে বলছে আপনি এরকম আমাদের নিন্দা করছেন গৃহস্থদের কাছে, দিয়ে ওনার প্রতি ওনারা কিছু মানে শাস্তি দণ্ডদানের ব্যবস্থা করেছেন। তো উনি তখন ওখান থেকে চলে এসে পশ্চিমে যে ফিরে গেছেন, গিয়ে পশ্চিম দেশীয় যারা ভিক্ষু ছিল তাদেরকে ইনফর্ম করেছেন দেখুন ওখানে এইসব হচ্ছে, টাকা পয়সা জড়ো করছে। তো তখন পশ্চিমের যারা ভিক্ষু ছিলেন তারা সবাই বেশ কয়েকজন এসেছেন, উপস্থিত হয়েছে দল বেঁধে। আর বিজি হচ্ছে সে সময় মানে বৈশালী হচ্ছে ক্যাপিটাল, এবং ওখানের এরা তখন গিয়ে রাজা ছিলেন কালাশককে বলেছেন যে পশ্চিম দিক থেকে সব ভিক্ষুরা আসছেন আমাদের বিহার দখল করে নিতে। তখন রাজা তখন ওদের প্রোটেকশন দিয়েছেন। তারপরে এরা অভিজ্ঞ ভিক্ষু সম্মানিত যারা তারা এসেছেন দেখে তখন রাজা বলছেন যে তাহলে এটা তো একটা বিচার করে দেখা প্রয়োজন যে কারা ঠিক। তো সেই জন্য ওখানে সভা ডাকা হলো। তো সেইখানে গিয়ে প্রুভ করা হলো যে না এইটা ঠিক না, এবং সেটার সঙ্গে ওই টাকা পয়সা নেওয়ার পাশাপাশি দেখা গেল মোট 10খানা এরকম কেস আছে যেগুলো এরা মানে অনৈতিক আচরণ করছে। এই 10টি জিনিসকে একসাথে দশবস্তু বলা হতো, সেগুলো এখানে আছে। তো এখানে প্রথমেই সঙ্গীতি কাকে বলে এটাই ভূমিকাতে বলা হয়েছে, তারপরে বলা হচ্ছে এই দশবস্তু ঘটনা। এটা একবারে মানে আমি যে এতখানি গল্প বললাম সেটা এখানে মেনশন করা নেই নোটে, ডাইরেক্ট যে বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পরে বৈশালীর বিজিপুত্তক ভিক্ষুগণ বিনয় নিয়ম বিরুদ্ধ 10টি প্রথার প্রচলন করেন যা দশবস্তু নামে পরিচিত। অনেক সময় সেকেন্ড কাউন্সিলের কোশ্চেনে থাকে হোয়াট ডু ইউ মিন বাই দশবস্তু বা দশবস্তু, পালি থাকে এখানে কোশ্চেনে, এটা আশা করি বুঝতে অসুবিধা হবে না। এখানে যদি দশবস্তু বলা হয় তাহলে এটা দশবস্তু। তো সেগুলো কি, এইখানে পালিটা দেয়া আছে। এগেন আপাতত ওই 12টি ক্লাস যতক্ষণ না হচ্ছে পালিগুলো না তৈরি করলেও হবে, বাংলা যেগুলো আছে ওগুলোকেই তৈরি করে পরে যখন রিভাইজ করবে তখন এই পালিগুলোও তৈরি করে দিতে পারে। এখানে বলছি কপ্পতি, এটা সিঙ্গা হয়ে গেছে, এটা একটু ঠিক করে না, সিঙ্গিলন কপ্প হবে। বলছে শৃঙ্গে লবণ সঞ্চয় করা যাবে। এবার অ্যাকচুয়ালি বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে যে কোনো রকম খাবারের জিনিস সঞ্চয় করা যাবে না, চাল ডাল তেল নুন সবজি ইত্যাদি, কেননা তারা ভিক্ষু, তারা ভিক্ষা করে খাবে। তারা যদি ঘরের মধ্যে সব চাল ডাল সঞ্চয় করে তাহলে গৃহস্থদের সাথে পার্থক্য রইল কোথায়। কিন্তু এই বৈশালীর ভিক্ষুরা শৃঙ্গের মধ্যে মানে শিঙের মধ্যে নুন রেখে দিতেন সময় বিশেষে ব্যবহার করার জন্য, কিন্তু ওটাও করা যাবে, এটাও মানে বুদ্ধের যে উপদেশ বা তার যে ধর্মসাধনা তার বিরুদ্ধে। তারপরে বলছে দ্বীপ প্রহরে মানে দুপুর বেলায় ছায়া 2 আঙ্গুল যাওয়া পর্যন্ত ভোজন করা যায়। এবার এটাও একটা নিয়ম আছে যে মেন নিয়মগুলো না জানলে তার ছাড় কোনখানে হচ্ছে বা সেটার অনৈতিকতা কোথায় সেটা বোঝা যাবে। বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে যে মানে দুপুরবেলার মধ্যে খেয়ে নিতে হবে। দুপুর অর্থে এখানে হচ্ছে 12টার সময় দুপুর হয়, 12টার সময় কী হয় ছায়া একটা এটা রইল, ছায়াটাই নিচেই থাকে, 12টার মধ্যেই খেতে হবে। 12টার পরে কোনো কঠিন খাবার খাওয়ার নিয়ম নেই। আমাদের মানে সংস্কৃত কলেজে কিছু বৌদ্ধ ভিক্ষু পড়তো, যেহেতু পালিতে গ্র্যাজুয়েশন আছে। সংস্কৃত কলেজ স্ট্রিটের যে সংস্কৃত কলেজ আছে বিদ্যাসাগর, যেখানে নিজে পড়েছেন এবং উনি অধ্যাপকও ছিলেন, অধ্যক্ষও ছিলেন প্রিন্সিপাল। যাই হোক, তো আমাদের কোনো অনুষ্ঠান হলে তখন ওই বৌদ্ধ ভিক্ষু যারা থাকতো বা অনেকে নিমন্ত্রিত হতো তাদের জন্য ওই 12টার আগে 11:30টার দিকে খাবারের মানে ব্যবস্থা রাখা হতো। এবারে 12টা মানে ছায়া দিয়ে মাপ করো, তখন তার ঘড়ি থাকতো না যে 12টা বাজলো এবার আর খাওয়া যাবে না, ছায়া দেখে দেখা। এখন পূর্ব দিকে মানে সূর্য তো যেই 12টায় মাথার ওপর এলো তারপরে যেই পশ্চিম দিকে সরবে তখন ছায়াটা পূর্ব দিকে আগাতে থাকবে আস্তে আস্তে। বলছে এই ছায়াটা মাথার ওপর এলো 12টা থেকে 2 আঙুল পরিমাণ ছায়া খালি এদিকে শিফট হবে। 2 আঙুল ছায়া সরতে কতক্ষণ লাগবে? 20-25 মিনিট। মানে ওই এক্সট্রা টাইমটা বাড়ানো হলো যে হ্যাঁ আর একটুখানি টাইমের মধ্যে খেয়ে নেওয়া যাবে।
এইরকমভাবে একটার পর একটা হচ্ছে যে একবার ভোজন করার পর অন্য গ্রামে গিয়ে ভোজন করা যাবে। এখানেও ব্যাপার হচ্ছে এই 12টার মধ্যে যে খেতে হবে, মানে দিনের বেলায় সকালে ওঠার পরে 12টার মধ্যে একবারই খাওয়া যাবে। এমন নয় যে সকালবেলা উঠে একবার খেয়ে নিলাম, তারপর 12টার সময় 11:30টার সময় আরেকবার খেয়ে নিলাম, দুবার খাওয়া যাবে না। তারপরে একই সীমায় থেকে ভিন্ন আবাসে উপসর্গ। এটার বিষয় হচ্ছে সীমা অর্থে যে একটা করে রিজিয়ান হয়। যেমন পুলিশের ক্ষেত্রে কি হয়, মানে একটা থানার মধ্যে কোনো ঘটনা ঘটলে সেই থানার মধ্যেই কেস ফাইল হয়, অন্য থানায় গিয়ে হয়। এবং অনেক সময় তোমাদের মধ্যে হয়তো অনেকে জানো যে বর্ডার এরিয়াতে হয়তো গিয়ে কোনো মানে লাশ টাশ ফেলে দিল, তখন গিয়ে ঝামেলা হয় যে এটা এই স্টেটের হবে না ওই স্টেটের হবে, দিয়ে কেস ফাইল করতে দেরি হয়ে যায় এইরকম। তো সিমিলারলি বৌদ্ধ সংঘেরও ওই উপশত যখন হয়, উপশত পরে পড়বে, উপশত স্কন্ধক বলে আছে বিনয় পিটকে একটা পোর্শন, সেখানে আরও ডিটেলস আছে এগুলো। তো ওখানে অ্যাকচুয়ালি একই মানে বিচার সভার মতন বলা যায় যে কে কী ভুল করেছে 15 দিনের মধ্যে সেটা তার মধ্যে বিচার হবে। ওই সময়ে ওই একটা করে রিজিয়ন থাকে। যেমন ধরা যাক একখানা কী বলবো, একটা সাব ডিভিশনের মতন একটা এলাকা বা একটা থানার সমপরিমাণ এলাকার মধ্যে একটা বৌদ্ধ বিহারের সীমা হবে। তো সেই সীমার মধ্যে এরিয়ার মধ্যে যে যে ভিক্ষুরা আছে তাদের বিচার ওই একটা জায়গাতেই হবে, ওই একদিনেই হবে। এমন নয় যে আমি এখানে কিছু গড়বড় করলাম, গিয়ে অন্য জেলাতে গিয়ে বিচার করতে যাব, তা হবে না। যেখানে যাওয়া হয়েছে সেটা সেখানেই হবে। কিন্তু এরা বলছে যে একই সীমায় থেকে ভিন্ন আবাসে, মানে ভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে আমরা বিচার উপশত করবো। উপশত মানে ওই বিচার সভার মতো। তারপরে পরে অনুমতি পাওয়া যাবে ভেবে অনুমতি না নিয়েই কার্য সম্পন্ন, যে এখানে অনেক বিন্দু ভরে গেছে একটা, মানে কার্য জয়ের হবে যে কোনো জ্যেষ্ঠ যা সিনিয়র যারা বৌদ্ধ ভিক্ষু আছে তাদের অনুমতি না নিয়েই একটা কাজ করা। তারপরে অন্যায় বলে জেনেও আচার্য উপাধ্যায়ের অনুরূপ কার্য করা। অনুরূপ বানানটা বিগ্রহ হবে, মানে আমার গুরু এরকম করছেন বলে আমিও করবো, কিন্তু এটা বিনয় পিটক অনুসারে বলা হচ্ছে ভুল, তো তাহলেও সেটা ভুল কাজ করা। এরপর বলা যে পূর্ণ দধিতে পরিণত হয়নি এমন দুগ্ধ পান করা যাবে। এখানের বিষয়টা হচ্ছে এই যে 12টার পরে অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে 12টার পরে কিছু কঠিন খাওয়া যাবে না, তরল খাওয়া যেতে পারে। কোনো ফলের রস, কোনো তরল কিছু যা কিছু খাবার হতে পারে সেই রকম, বা দুধ খাওয়া যেতে পারে, বা ঘোল খাওয়া যেতে পারে, যে দইটাকে ইয়ে করা হলো, মানে ফেটিয়ে নিয়ে কিছু বলা, বা যেটা লস্যি বলা হচ্ছে সেই সব খাওয়া যেতে পারে। কিন্তু এখানে বলছে যে পরিপূর্ণ দধি নয়, মানে পরিপূর্ণ দই জমেনি এইরকম অবস্থায় ওটাকে খাওয়া যেতে পারে। আর পরিপূর্ণ সুরায় পরিণত হয়নি এরকম তাল রস ইত্যাদি পান করা যেতে পারে। এখানেও যে বৌদ্ধ ভিক্ষুদের নিয়ম হচ্ছে কোনো রকম যে মানে লিকার যদি বলা হয়, মাদক দ্রব্য খাওয়া নিষেধ, কিন্তু বলছে পুরোপুরি হয়নি, হালকা হয়েছে সেই রকম কিছু খাওয়া যেতে পারে। লাস্ট বলছে দশা বা ঝালরহীন, দশা একটা শব্দ, ঝালর বোঝায়, ঝালরহীন আসন ব্যবহার করা যায়। মানে অ্যাকচুয়ালি অনেক সময় মানে চাদর হলে বা মহিলাদের মানে শাড়ি টাড়ির আঁচলে এরকম সুতোগুলো এরকম বেঁধে এরকম সেরকম উলমুলি উলমুলি মতো একটা কেমন করা থাকে না, এইরকম, তো ওই যে ঝালর মতো। তো বলছে যে কোনো আসনের ওই রকমভাবে থাকলে সেইটিকে ব্যবহার করা যাবে না এইরকম। তো ওটা অ্যাকচুয়ালি সে সময়ের মানে খুব দামি আসন হিসেবে গণ্য করা হয় এই জন্য। আর শেষে বলছে স্বর্ণ রৌপ্য কিংবা তৎনির্মিত মুদ্রা গ্রহণ করা যাবে, মানে টাকা পয়সা বা অ্যাকচুয়ালি সোনার যে মাপগুলো ওই প্রথমে আলোচনা করছিলাম, শতমান, ধরন, পুরাণ, কারসাকন, এগুলো হচ্ছে ওয়েটের ইউনিট, মানে এই পরিমাণ সোনা, সেটা গোল হবে না চৌকো হবে নাকি গুঁড়ো গুঁড়ো দানা হবে সেটা কোনো ব্যাপার না, ওয়েট ওয়েট হিসেবে এটা প্রযোজ্য। এবং অ্যাট প্রেজেন্ট যে এখনকার দিনে ভরি বলা হয় না, এত ভরিতে এত ইয়ে,
এত ভরি সোনা ইত্যাদি। ভরি আই থিঙ্ক ইয়ের সমান হয়, ওই যে কারসাবনের যে মাপ বলা হয় 1 টাকার মতো, ওরকম একটা কিছু হবে। আচ্ছা, এরপরে যেটা বিষয়, ওই কাকন্দর পুত্র যশ নামে একজন স্থবির, ওই যে যশ যে বললাম তার এটা পুরো নাম, কাকন্দর তার বাবার নাম, কাকন্দর পুত্র যশ বলা হচ্ছে। তো তিনি এসে তখন ওই যে কথাটি বললাম, ও এখানে গল্পটা উল্লেখ আছে, কাংস পাত্র মানে কাঁসার পাত্রে উপাসকটার মুদ্রা দিচ্ছে, সেইটা দেখে তখন এ করলেন, দিয়ে তখন ওই পশ্চিম দেশ থেকে সম্ভূত সানাবাসী রেবত প্রভৃতি ভিক্ষুরা এলেন এবং দশবস্তু বিচার সভা হলো। দীপবংশে বলা হয়েছে যে এটা কালাশকের রাজত্বের 10ম বর্ষে কুটাগারশালায় হয়েছে, কিন্তু মহাবংশ বলছে এটা বালুপাড়ামে হয়েছে। দুটো আলাদা মতাভেদ আছে। উক্ত সভায় পূর্বাঞ্চলীয় ভিক্ষুদের মধ্যে সর্বকামী, শালহ, সূর্যশোভিত, বসবকামী এরা ছিলেন। পশ্চিমাঞ্চলের ভিক্ষুদের মধ্যে রেবত, সম্ভূত, যশ, সুমন এই স্থবিররা নির্বাচিত। মানে বৈশালী পক্ষের ভিক্ষু আর পশ্চিম দিকের ভিক্ষু মিলে বিচার হয়, এবং সেটা বলা হয় যে এগুলো কিন্তু ভুল, এগুলো বিনয় বিরুদ্ধ। বিনয় অর্থে বৌদ্ধ সঙ্গে নিয়মাবলী। দেন চূল্যবর্গের যে বিবরণ এখানেই শেষ হচ্ছে। আর যেহেতু এতে সপ্তশত ভিক্ষু যোগদান করেছিলেন 700, সেই জন্য এটাকে সপ্তশতিক বিনয় সংগীতি বলা হয়। প্রথম সংগীতিকে বলা হচ্ছে পঞ্চশতিক বিনয় সংগীতি, দ্বিতীয় সংগীতিকে বলা হচ্ছে সপ্তশতিক বিনয় সংগীতি, এবং এর পরের দিন পড়ানো হবে তৃতীয় সংগীতি, সেটাকে বলা হয় সাহস্রিক সংগীতি, এবং সহস্র মানে 1000 ভিক্ষু যোগদান করেছিল। এই হলো। এছাড়া দীপবংশ ইত্যাদি গ্রন্থে বলা হয়েছে যে এই সংগীতি 8 মাস ধরে চলে। প্রথম সংগীতি কিন্তু 3 মাস হয়েছিল বর্ষাবাসের সময়তে, এটা চলছে 8 মাস। আর আই থিঙ্ক থার্ড কাউন্সিল বোধ হয় 7 মাস ধরে হয়েছিল, খেয়াল হচ্ছে না, ওটা পরের দিন দেখা হবে। আচ্ছা, এখানে সংগীতি শেষ হলো। এরপরে কিছু মানে আফটার এফেক্টের কিছু বিষয় বলা হয়েছে, যেমন এই যে যারা এইসব অনাচার শুরু করেছিল তাদেরকে মানে অধর্মবাদী ভিক্ষু যারা ছিল তারা বৌদ্ধ সংঘ থেকে বিতাড়িত হলো, এবং তারা আরও এরকম নিজেদের দল ভারী করে সেরকম লোকজনকে নিয়ে তারা সংখ্যায় 10 সহস্র মানে তারা আলাদা করে একখানা অপর একটা সঙ্গীতের আয়োজন করল। মানে এরা আলাদা একটা দল মাত্র এবং সভা আয়োজন করল। তো 10,000 সংখ্যায় ছিল বলে এদের সঙ্গীতই মহাসঙ্গীতি নামে পরিচিত হলো, এবং এই সঙ্গীতে যারা যোগদান করলেন তারা মহাসাংঘিক নামে পরিচিত হলেন। মহাসাংঘিক ও মহাসাংঘিকও বলা হয় 6 আকার থেকে। এরা কি করলেন, এরা নিজেদের একখানা এডিশন নতুন করে বানালো, যে কিছু জায়গা বাদ দিল, কিছু জায়গা জুড়লো, নিজেদের মতো বানিয়ে নিয়ে আলাদা একটা দল খুললো বৌদ্ধ ধর্ম। বা বৌদ্ধ ধর্ম দুটো শাখায় বিভাজিত হলো। একটা হচ্ছে যারা প্রাচীনপন্থী, যারা থের বা স্থবিরদের শিক্ষায় বিশ্বাসী, স্থবির মানে হচ্ছে অভিজ্ঞ ভিক্ষু, তারা স্থবিরবাদী নামে পরিচিত হলেন। আর এই মহাসঙ্গীতিতে যা যোগদান করলেন মানে নতুন যারা নিজেদের মতন সব বানিয়েছে তারা মহাসাংঘিক নামে পরিচিত হলেন। তো দ্বিতীয় সংগীতির বিষয় হচ্ছে, দ্বিতীয় সংগীতির পরে বৌদ্ধ ধর্ম প্রথম 2টি শাখায় বিভক্ত হল। এবং আরও এখানে একটি বলার বিষয় আছে যেটা বোধহয় এখানে উল্লেখ করা নেই, সেটা লিখতে পারে। এই যে 2টি শাখা, এটা পরবর্তীকালে অশোকের সময়তে মানে আরও 100 বছরের মধ্যে স্থবিরবাদীদের থেকে 11খানা শাখা, মহাসাংঘিকদের থেকে 7টা শাখা, 11 আর 7 মিলে 18খানা সম্প্রদায় তৈরি হলো আরও নেক্সট 100 বছরের মধ্যে। মানে এটাকে বলা যেতে পারে দ্বিতীয় সংগীতির একটা আরও সুদূর প্রসারী এফেক্ট, যে দুটো তো ডিভিশন হলোই, ডিভিশন থেকে আরও দল ভেঙে 18খানা হলো। তো এই হলো তার আফটার এফেক্ট বা এফেক্ট অফ বুদ্ধিজম বলা যেতে পারে। এরপরে হিস্টোরিসিটি যে কথাটি বলা হলো সেই সম্পর্কে কিছু বলা হয়েছে, যে পাশ্চাত্যের কিছু পণ্ডিত যেমন কার্ন প্রমুখ পণ্ডিত তারা মনে করেছেন যে এই দ্বিতীয় সংগীতির যে সময়কাল যেটা বলা হচ্ছে বুদ্ধের পরিনির্বাণের 100 বছর পরে, তো সেখানে এমন কিছু ভিক্ষুর নাম উল্লেখ করা হয়েছে যাদের বয়স কিন্তু 140, 50, 165 বছর হতে পারে। কেননা বুদ্ধের দেহত্যাগের 100 বছর পরে এটা হয়েছে, এবং এখানে যে এক্স্যাক্ট যে চূল্যবর্গ যে টেক্সটটা আছে সেখানে মেনশন করা হচ্ছে যে যশ,
সম্ভূত সর্বকামী শাল এই যে ভিক্ষুদের নাম উল্লেখ করা হচ্ছে, এদের মধ্যে কেউ কেউ নাকি বুদ্ধকে দর্শন করেছিল। তাহলে 100 বছর আগে বুদ্ধের দেহত্যাগ হয়েছে, 100 বছর আগে এরা বুদ্ধকে দেখেছে, এবং এরা হচ্ছে বৌদ্ধ ভিক্ষু। এবং বৌদ্ধ ভিক্ষুদের একটা বিষয় আমি বলেছিলাম যে 20 বছর মিনিমাম এজ হতে হয়, বাই বার্থ 20 বছরের আগে কেউ বৌদ্ধ ভিক্ষু হতে পারে না। তাহলে 20 বছর বয়সে বৌদ্ধ ভিক্ষু হয়েছে, তারপরে বুদ্ধকে দেখেছে, তারপরে তার দেহত্যাগ হয়ে 100 বছর পরে দ্বিতীয় সঙ্গীতি হয়েছে, তাহলে মিনিমাম 120 বছর তার বয়স। এবার এতদিন কি মানুষ বাঁচে নাকি, এইটা অ্যাকিউজিশন বা আপত্তি প্রকাশ করা হচ্ছে। তো আবার বিভিন্ন মতের মধ্যে বৈসাদৃশ্য আছে, যেমন দীপবংশ বলছে না এটা হয়েছে কুটাগারশালায়, মহাবংশ বলছে বোধহয় যেটা হয়েছে বালুকারামে, বা চাইনিজ যে বৌদ্ধ রিসোর্স আছে তারা একরকম বলছে, এটা বলছে ও ওটা বলছে। এই জন্য এই সংশয় হচ্ছে। এগুলো থাকার জন্য এই যে আরব হ্যাংকে তিনিও এটাকে অস্বীকার করার প্রয়াস করেছেন। এদের কোনো কাজ নেই, মানে সব জায়গাতেই মানে কী করে বিকৃত করা যায় এটাই হলো উদ্দেশ্য, মানে সো কল্ড ইন্ডোলজিস্ট যারা আছে। তো যাই হোক, কিন্তু বিষয় হচ্ছে যে এই যে ব্যাপারটি বলা হচ্ছে যে মানে এটাকে কীভাবে জাস্টিফাই করা হয়, অ্যাকচুয়ালি হিস্ট্রির মধ্যে তোমরা যারা কোর হিস্ট্রির যদি কারোর গ্র্যাজুয়েশন দিতেই থাকে, হিস্ট্রির মধ্যে কিন্তু একটা বাদ বিবাদ তর্ক বিতর্কের একটা স্কোপ থাকে, যে এটা বলেছেন ওর কথাটি খণ্ডন করা করছেন উনি, ওর কথাটি খণ্ডন করছেন উনি। তো পাশ্চাত্য যারা স্কলার তারা যে অ্যাকিউজিশন লাগিয়েছেন এটা সত্য যে 140-50 বছর বাঁচাটা একখানা এর বিষয়, যদিও ভারতবর্ষের ট্র্যাডিশন আছে অনেকের মুনি ঋষিরা অনেকদিন বেঁচেছে। তো তারপরেও হতে পারে যে এদের এজ যেটা বলা হচ্ছে সেটা হয়তো ভুল, যে এত বছর একজন বেঁচে ছিল বা বুদ্ধকে দর্শন করেছিল। কিন্তু দ্বিতীয় সঙ্গীতিতে যেই স্থবিরবাদী এবং মহাসাঙ্গিক দুটো ভাগ হলো, এবং আরও পরে দেখা যাচ্ছে তাদের আরও ডিভিশন হচ্ছে, যেমন সর্বাস্তিবাদী, লোকোত্তরবাদী, এরকম আরও নাম পাওয়া যায়। তো এই যে এই ডিভিশনগুলো আছে, এই ডিভিশনের আচার্যদের নাম উল্লেখ করে ইনস্ক্রিপশন পাওয়া যায়। যেমন এর আগের দিনে কনিষ্কর নোটটা পড়ানো হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সম্পুট যে লেক আছে ওই মানিকিওয়ালা না কোথায় যেন জায়গাটা, ওই জায়গার একটা ইনস্ক্রিপশানে বলা হচ্ছে যে তিনি সর্বাস্তিবাদী আচার্যদের উদ্দেশ্যে কিছু এক বৌদ্ধ বিহার দান করেছেন। তাহলে সর্বাস্তিবাদী যে শাখা সেটা ছিল, এক্সিস্ট করত, বৌদ্ধ যে সর্বাস্তিবাদী দল যেটা, এবং সর্বাস্তিবাদীদের গ্রন্থও পাওয়া যায় অ্যাট প্রেজেন্ট। গিলগিট, তারপরে গিলগিট হচ্ছে যে ওই পাক অধিকৃত কাশ্মীর ওই এরিয়ার মধ্যে পড়ে, তারপর পেশোয়ার, মানে খোটান, কাশকর, কুচা, সমর্থন, বিয়ারখান, এই যে জায়গাগুলো যেগুলো একটা সময় বুদ্ধিস্ট রিজিয়ন ছিল, এই জায়গাগুলো থেকে অনেক ম্যানুস্ক্রিপ্ট আবিষ্কার হয়েছে এখনকার দিনে, যেগুলো ওই মেইনলি আছে বৌদ্ধ যে মানে সর্বাস্তিবাদীদের বহু গ্রন্থ পাওয়া গেছে। এছাড়া চাইনিজ এবং তিবেটানরা প্রচুর পরিমাণে গ্রন্থ ট্রান্সলেশন করে রেখেছে, যেগুলো মূল গ্রন্থগুলো হারিয়ে গেছে, যে লোকোত্তরবাদী, প্রজ্ঞপ্তিবাদী, বহুশ্রুতীয়, থান্নাগাড়ি ইত্যাদি, এগুলো তোমাদের অত পাঠ্যের মধ্যে নেই, আমি নামগুলো উল্লেখ করছি। এদের ধর্মগ্রন্থগুলো ট্রান্সলেশন আকারে পাওয়া যায়। তাহলে এইগুলো এলো গ্রন্থ ডেফিনেটলি, তাহলে ডিভিশন হয়েছিল, ডিভিশনের সঙ্গে আনুষাঙ্গিক যে ঘটনা সেটাও তাহলে অথেন্টিক। এই হলো এখানে একটা জাস্টিফিকেশান যে যে অ্যাকিউজিশন করা হচ্ছে তার বিরুদ্ধে। ও আচ্ছা, এখানে তারপরে আর কিছু লেখা হয়নি। তো এই যে কথাটি আমি বললাম এটা তোমরা সেরকম হলে এখানে অ্যাড করতে পারো এই বিষয়ে। তো এই হলো তাহলে প্রথম সঙ্গীতি, দ্বিতীয় সঙ্গীতি। দ্বিতীয় সঙ্গীতি বোধ হয় 22 এবং 23 এসেছে, একবার কোশ্চেনটা মিলিয়ে নেবে, আমার এক্সাক্ট মনে পড়ছে না। আর তা বলে কিন্তু এটা বাদ দিলে হবে না, এটা পড়তে হবে, কেননা এখানে বৌদ্ধ ধর্মের যে হিস্ট্রি সেটা আমরা পড়ছি, এই বেসিক আইডিয়াগুলো না থাকলে কিন্তু পরবর্তীকালে পড়তে অসুবিধা হবে। আচ্ছা, এবারে এই দ্বিতীয় সঙ্গীতি সম্বন্ধীয় বা প্রথম সঙ্গীতি সম্বন্ধীয় কারো কিছু জিজ্ঞাসা আছে তাহলে বলতে পারে।
তোমার কথা বোঝা যাচ্ছে না, তুমি মোবাইল বা যদি হেডফোন ইউজ করো সেটা সামনে নিয়ে বলো। হ্যাঁ, এটা তুমি প্রপার নাউন হিসেবেও ধরতে পারো। মহাসঙ্গীত তো যেহেতু মহাসংঘ বা সঙ্গীতি থেকে শব্দটা আসছে। থেরও হচ্ছে স্থবির যে শব্দ, স্থবির আশা করি বাংলায় একটা শব্দ শুনেছি, বৃদ্ধ স্থবির বোঝায় বয়স্ক ব্যক্তি। সেই স্থবির যে শব্দটি আছে সেইটির পালি ফর্ম হচ্ছে থেরো। স্থবিরদের শিক্ষায় মানে প্রাচীনদের শিক্ষায়, নতুন কিছু বানাই নয়, নতুন নিজেদের মতন কোনো থিওরিতে বিশ্বাসী নয়, তারা প্রাচীনদের শিক্ষায় বিশ্বাসী, এই অর্থে স্থবিরবাদী বলা হচ্ছে। আর কারো কিছু জিজ্ঞাসা আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাস এখানে সমাপ্ত করছি।